বাংলা মাছ যদি আমি চাষ করতে যাই তাহলে 1 বছরের আগে আপনি কোনো মাছ উঠানোর কোনো আশাই করতে পারেন না। কিন্তু এসএ টাইগারটা বছরে 3 বার চাষ করা যায়। এই কারণে এসএ টাইগারটার সুবিধা বেশি, লাভ করা যায় 3 বার। এবং এই যে মাছের বৃদ্ধি 4 মাসের ভিতরে আপনার মাছটা 3টা কেজি আসা যায়। টোটাল মাছটা আমি বিক্রি করছি 13,77,652 টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আখতারুজ্জামান। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহ বিভাগের ধোপাউড়া উপজেলায়। এখানে এসেছি একজন সফল মৎস্য খামারির গল্প শুনতে। শুধু তিনি সফল মৎস্য ব্যবসায়ী বা খামারি তাই নয়, তার আরও একটি বড় পরিচয় আছে, তিনি একজন ডাক্তার। আমরা আজকে সেই বুলবুল ভাইয়ের তার নিজের ডাক্তার থেকে কিভাবে মৎস্য চাষে আসলেন সেই গল্পটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। চলুন শোনা যাক তার কথা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আমরা জানতে পারছি যে আপনি একজন ডাক্তার, এবং ডাক্তার শুধু আপনার একটা নাম ডাক্তার এটাই না, এছাড়াও আপনার আরেকটি নাম বেশ প্রসিদ্ধ আছে যে আপনি একজন সফল মৎস্য খামারি। তো এই বিষয়টা জানার জন্য আজকে আমরা আপনার এখানে হাজির হয়েছি আপনার খামারিতে। আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে আসলে আপনি ডাক্তারের পাশাপাশি কিভাবে মৎস্য চাষে এত বড় উন্নয়ন করলেন, এই বিষয়টা যদি আমাদেরকে একটু জানাতেন, কিভাবে মৎস্য চাষে আপনি আসলেন। এটা যদি শুনতে চান তাহলে একটা ইতিহাস বলা দরকার আছে আমার। আমি 2001 সাল থেকে আমার শখের বসে এই যে পুকুরগুলো আছে, এখানে আমার 6 একর পুকুর আছে। এই পুকুরটাতে আমি প্রথম বাংলা চাষ শুরু করছিলাম 2001 সালে, শখের বসে করছিলাম। আশানুরূপ রেজাল্ট পাওয়া যাচ্ছিল না। এমনি মাছ ছেড়ে রাখতাম, মাছ মরতো, বড় হইতো না, বছরে 1 কেজির মতো বাংলা মাছ হইতো। এগুলার নিয়ে আমি চাষ শুরু করছিলাম। তখন সরকারি চাকরি, ডাক্তারি করি, হসপিটালে বেশিরভাগ সময় থাকতে হয়। তো হাসপাতাল থেকে আইসা এগুলো রক্ষণাবেক্ষণ করা যাইতো না। এই পুকুরে এইভাবেই স্বাভাবিকভাবেই চাষ হইতো। 2018 সালে আমি সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরে আমি এটাতে সময় দেওয়ার জন্য চিন্তা করছিলাম। তো 19 সালে হজে চলে গেছি। হজের থেকে আইসা তারপরে আমার অন্য পেশা যারা আমি করতাম, ডাক্তারি পেশা যেটা করতাম, এটার পাশাপাশি আমি মাছ চাষটাকে আমার একটা মনের কাছে আমার অনেক দিনের শখ ছিল। এই কারণে আমি এই যে পুকুরগুলা নিয়েছিলাম, নিয়ে তারপরে এগুলাতে আমি চাষ শুরু করলাম। তো চাষ শুরু করলে প্রথম দিক দিয়ে আমি এই পাবদা মাছের চাষ শুরু করছি। যে আমাদের এই কংস নদী আমাদের এদিক দিয়ে গেছে, এই কংস নদীর পাড়ে তো প্রচুর মাছ পাওয়া যেত, নদীর মাছ, গুলশা মাছ, এগুলা এরা ফিশারিওয়ালারা ওই মাছ নিয়ে ওরা এগুলা ফিশারি থেকে ডিম ফুটাইয়া ওরা এই চাষ শুরু করলো। তখন আমি কিছু মাছ চাষ করলাম, কিন্তু খুব বেশি একটা রেজাল্ট পাইলাম না। কারণ পাবদা মাছ একটা মাছে অন্য মাছের খেয়ে ফেলায়, তারপর একটা বড় হয় না। এই একটা আর একটা যখন মাছ ছাড়লাম 1 লাখ, পাওয়া গেল 30,000, 35,000। ওরা বড় ছোট হইলে একটা রেখা। তারপরে যখন জানতে পারলাম যে মাছগুলা এগুলা সঠিকভাবে আমি করতে পারছিলাম না, যা করছিলাম লস হয় নাই, লাভও খুব বেশি একটা হয় নাই। তারপরে গুলশা করছি, গুলশা করিয়া তারপরে বাংলার পাশাপাশি এগুলা আর 19 সাল থেকে করা শুরু করছি। তাহলে আবার 24 সালে তখন আমি খোঁজাখুঁজি করতে করতে ভিডিও ইন্টারনেট ঘাটতে ঘাটতে আমি দেখলাম এসএ টাইগার তেলাপিয়ার সন্ধান করছি এই সাকিব এগ্রো থেকে। অনেকে এইগুলো চাষ করে সফলতা অর্জন করতেছে। তাহলে আমার মাছে যেহেতু কোনো আশানুরূপ আমি খুব বেশি একটা ফলাফল করতে পারতেছি না, তখন আমি যে এসএ টাইগার তেলাপিয়া চাষ করে আমি দেখি তো একবার কেমন হয়। তারপরে ওনারা বলতেছে এটা মনোসেক্স, এটা তেলাপিয়া কোনো ডিম দেয় না, এটা 28 দিন পর্যন্ত ওনারা হরমোন করেন। তাহলে আমি একজন ডাক্তার হিসেবে আমি জানি মনোসেক্স যদি করা হয় তাহলে সেটা পুরুষে রূপান্তরিত হয়ে যায়। তাহলে পুরুষে যদি রূপান্তরিত হয় মাছটা ডিম পারবে না। যখন ডিম পারবে না তখন এই মাছটাকে চাষ করলে আমার মনে হয় খুব ভালো একটা রেজাল্ট, লাভ হওয়ার সম্ভাবনা আছে। কারণ ডাক্তার হিসাবে আমি যেটুকু বুঝতে পারছি আর কি। তারপরে থেকে আমি এই যে মাছ আইনা এই পরীক্ষামূলকভাবে একটা চাষ করছি। চাষ করে আমি যা দেখতেছি, এটা পাশাপাশি এটার ভিতরে আমার বাংলাও আছে, বুঝতে পারছেন, বাংলা আছে। তারপর ওনার কাছ থেকে আবার মাগুরও আনছি আমি এটার মধ্যে নিচে। সাকিব এগ্রো থেকে 7,000 মাগুর এনে এটার মধ্যে রাখছি। আর আমাদের 1100 1150 বাংলা মাছ আছে এটার মধ্যে, কাতল, রুই, মিরকা, এই ধরনের মাছ এটার মধ্যে সাইডে মাছ চাষ করতেছি। তো মাছটা যে বেশি সাইডাতে কিছু মাছ আমার বিক্রি করার জন্য কিছু মাছ মানে শেষ রেজাল্টের আগেই আমি কিছু মাছ বিক্রি করে দিছি। 4টা কেজি থেকে বিক্রি করা আরম্ভ করছি। এখন ইদানিং 3টা কেজি আমি বিক্রি করছি। এখন আমি যেটুকু রাখছি এটা আমি আধা কেজি বা আধা কেজির উপরে নিয়ে আইনা বিক্রি করি, এই আশা করতে। অনলাইনের মাধ্যমে যে মাছটা অর্ডার করছেন বা যে টাকা দিচ্ছেন এতগুলো টাকা, তো এখানে কোনো একটা ঝুঁকির কাজ করছে না? মনে হচ্ছে না যে আমি অনলাইনে এতগুলো না চিনে টাকাটা দিচ্ছি,
কোনো রকম ভয় কাজ এখানে করছে? এখানে একটা জিনিস হইলো, দেখেন এই আমরা তো ব্যাংকের সাথে কাজ করি, যেহেতু আমি সরকারি চাকরি করছি, ব্যাংক অ্যাকাউন্টে আমাদের টাকা আসে এবং আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা হয়। তো ব্যাংকের মাধ্যমে কোনো কাজ করলে সেই কাজের টাকা মাইর যাবে না, কারণ ব্যাংকের লেনদেনটা আপনার কিন্তু ওদের রেকর্ড থাকে। ও আচ্ছা, ওই রেকর্ডিংয়ের মাধ্যমে আমি কাজটা করছি, যাতে আমার কোনো মাইর যায় নাই। কারণ ব্যাংকে লেনদেন করলে মাইর যাবে না, কারণ আচ্ছা। ব্যাংক তো এটার জন্য লাইবিলিটিস। টাকাটা যে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি ঠিকানায় যাচ্ছে, সঠিক ঠিকানায় যাচ্ছে কিনা, ফিডব্যাকে কাজ করতেছে। আমি ফোনে আবার যোগাযোগ করতেছি, টাকা পাইছেন কিনা, ওনারা রিপিট করতেছে টাকা পাইছে, আমিও দিতে পারছি কিনা সেটাও রিপিট হচ্ছে। তাহলে ব্যাংকের মাধ্যমে যে লেনদেনগুলো করা হয়, এটাতে সারা বাংলাদেশে কোথাও মাইর যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি নাই। দেখি নাই এই কারণে যারাই করবে আমার মনে হয় এখানে কোনো ঠগার কোনো জায়গাই নেই। জায়গার কোনো ঠগার কোনো ব্যবস্থাই নেই। আছে টাইগারের যে নিট অ্যান্ড ক্লিনতা দেখলাম আমি এই পর্যন্ত যেটুকু করছি, এই পর্যন্ত তার পক্ষ থেকে সাকিবের পক্ষ থেকে কোনো ডিস্টারবেন্স আমি ফিল করি নাই, এখন পর্যন্ত ফিল করি নাই। জানি না ভবিষ্যতে আল্লাহ কী করে, এখন পর্যন্ত আমি এই ফিলিংসেই আছি। আচ্ছা ভাইজান, আপনি এই যে মাছটা তাহলে যে অর্ডারটা করলেন, অর্ডারটা সম্পূর্ণ হলো, এখন অর্ডার করার কতদিন পর মাছটা আপনি হাতে পেলেন? অর্ডার করার দেখেন একটা সিস্টেম আছে, ওনাদের কাছে অর্ডারটা আগে করতে হয়। আমি করছিলাম কি, ওনাদের একটা অফার টাইম ছিল, অফার টাইমে ওনারা 1 টাকা 35 পয়সা করে পোনার রেট করছিল। তারপরে অফার টাইমে ওনারা 1 টাকা 25 পয়সা করে করছে। ওই টাইমে আমি ওনাদেরকে বুকিং দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা। পরবর্তী সময় ওনারা মাছ করে সঠিক টাইমে আমার একটা ডেট, কাছাকাছি একটা ডেট নির্ধারণ করছিলাম। ওই ডেটে ওনারা মাছটা আমাকে যে ডেটে বলছি ওই ডেটেই রাত্রেবেলায় মাছটা আমাকে গাড়িতে আমার পুকুর পাড়ে পৌঁছায় দিয়েছেন। ওইখান থেকে আমি মাছটা পরে ওনার কাছে বুঝে নিয়েছি, বুঝে নিয়ে ওনাদেরকে জানাইছি। আচ্ছা ভাইজান, আপনি যে মাছটা পাইলেন, মাছটা পাওয়ার পরে আপনি সরাসরি কি চাষের পুকুরে দিচ্ছেন নাকি কোনো সিস্টেম আছে মাছে কোনো? এটা আবার ওনাদের একটা আছে, গাইডলাইন আছে। গাইডলাইনের মধ্যে এটা নার্সিংটা মাস্ট করতেই হবে। নার্সিংটা মাস্ট করতেই হবে, কারণ নার্সিংটা করলে যে মাছটা আপনার 45 দিন পর্যন্ত নার্সিংটা করলে মাছটা 50 থেকে 60টা মাছে নিচে আসে আর কি। তখন আপনি এই মাছটা যদি পুকুরে দেন, এই মাছটা কোনো অবস্থাতেই নষ্ট হয় না। এই কারণে নার্সিং করে, আর যদি নার্সিংয়ে নষ্ট না হয় তাহলে মজুদ পুকুরের এটা নষ্ট হবে না। তাহলে আমি এই নার্সিং করছি প্রথম পর্যায়ে এই পুকুরটাতে আমি নার্সিং করছিলাম। এখানে একটা মাছ, একটা আইল আছে। আচ্ছা, মাঝে একটা নেট দিয়ে নার্সিং করছে। পার আছে, নেট লাগছে না, ওই পাড়ি আছে, পাড়ে এইদিকে পানি আছে, ওইদিকেও পানি আছে। তো এইদিকে আমি মাছটাকে নার্সিং করছি। নার্সিং করে এই মাছটাকে এখানে রাখা বড় করছি, বড় করে তারপরে আবার পুকুর পাড়তে ওই মাছটা বৃষ্টিতে চলে গেছে। এখানে একটা প্রশ্ন আছে, এই যে নার্সিং এতটা জরুরি, তো নার্সিং না করলে কি কি ক্ষতি হয় আর নার্সিং এর সুবিধাটা কি? নার্সিংটা যদি না করি তাহলে মাছটা যে আমি কি পরিমাণ মজুদ পুকুরে ছাড়বো এটা একটা আমি হিসাব করতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2 হইলো, আমি নার্সিং পুকুরের জায়গাটা থাকে ছোটো, এই মাছটা আমার এনে খাবার দাবারটা মাছটা সবগুলা মাছে সঠিকভাবে খাবারটা পায়। মনে করেন পাউডার জাতীয় খাবার দিলাম বা দানা জাতীয় খাবার দিলাম, তখন অল্প জায়গার ভিতরে মাছটাকে আমি একটু বড় করে নিলাম। বড় করে নিলে মাছটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। এই সুবিধাটা বলে মাছটা তো আমার যদি পোনা অবস্থায় মাছটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে পরবর্তী সময় আমি নার্সারি পুকুরে কতগুলো মাছ দিলাম ওই হিসাবটা আমি কোত্থেকে পাবো? ওই হিসাবের জন্য নার্সিংটা জরুরি। নার্সিংটা জরুরি এই কারণেই, নার্সিংটা দিলে আমি মাছ কতগুলো ছাড়লাম, মাছগুলোকে একটা অল্প জায়গার মধ্যে খাবার দিলাম, ওই খাবারগুলো ওরা খাইলো, ওখানে মাছটা বড় হইলো। এই বড় মাছটা যখন আপনার ইয়েতে যাবে তখন আর কোনো ক্ষতি হবে না। এটাই হলো আমার। আচ্ছা, সেখানে একটা সুবিধা আছে, বা মাছগুলো কাটার সম্ভাবনা কম, বা কাটার সম্ভাবনা কম, তারপরে পাখি এগুলা খাইও কম, তারপরে অভিজ্ঞতা আছে। মাছ চাষ তো আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে, ধাপে ধাপে অভিজ্ঞতা আছে। পুকুরের পরিবেশ, পুকুরের প্লাঙ্কটন, এই পুকুরগুলোকে এগুলার প্রস্তুত করা, চুন লবণ এগুলা, ইকোকিয়ার, লালি, এগুলো জিওলাইট, এগুলোতে পুকুরটাকে প্রস্তুতি করে নিতে হয়। তারপর প্রস্তুতি করে তারপর পুকুরের মধ্যে খাবার উৎপন্ন করতে হয়, প্রাকৃতিক খাবার উৎপন্ন করে তারপরে মাছ চাষটা করতে হয়। পানিটা যেন সঠিক থাকে, পানির পরিবেশ, মাছ যেমন আমাদের যেমন বাতাস, মানুষের যেমন বাতাস পরিবেশ ভালো থাকতে হয় স্বাস্থ্য ঠিক রাখার জন্য, মাছের জন্য পানির পরিবেশ ঠিক রাখতে হয়। পানির পরিবেশ যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে মাছ কোনোদিন ভালো চাষ করা যাবে না। এটা আমার ডাক্তারি শাস্ত্রে মানুষের বেলায়ও যেরকম, ওইগুলা জীব জানোয়ারেরগুলাও তো মানুষের সিস্টেম, এগুলো তো জীবন্ত জিনিস, আল্লাহ পাকের পক্ষ থেকে এগুলো সৃষ্টি করা হয়েছে। সুতরাং ওইগুলোকেও তো একটা পরিবেশ দরকার। তাহলে তাদের একটা পরিবেশ, বাতাস পরিবেশ আর পানির পরিবেশ, এই মাছের জন্য পানির পরিবেশ, এই পানির পরিবেশটা সবসময় ভালো রাখতে হয়। এই কারণে নার্সারিটা করলে পুকুরের পরিবেশটা বোঝা যায়। পরিবর্তন সময়ে যে পুকুরটাকে আপনার যেটা আপনার করবেন, ওই যে
এই মজুদ পুকুরে যখন নেবেন তখন ওইখানেও আকারে মাছটা আকারে বিক্রি পর্যন্ত মাছটাকে সর্বক্ষণিক আপনার খেয়াল রাখতে হবে, প্রতিদিন খেয়াল রাখতে হবে। পুকুর পাড়ে আসলে মাছটা কী হচ্ছে, খাচ্ছে কি না, মাছে কি কোনো জায়গায় সমস্যা করতেছে কিনা, মাছ কি মরতেছে কিনা, ওগুলো সব খেয়াল রাখতে হয়। একটু কিছু হইলেই সাথে সাথে এটার ব্যবস্থা নিতে হবে। আচ্ছা যদি একটু দেরি করা যায় তাহলে সেই মাছটা ধ্বংস হয়ে আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা এই কারণে আচ্ছা ভাইজান, আপনি এই যে পানির বিষয়ে এত কথা বললেন যে পানিটা আসলে এতটা জরুরি, তো পানি জরুরি রাখার বিষয়ে চুন, লবণ, জিওলাইট বা ইকো কেয়ার যেটাই বলেন, এগুলা কিভাবে দেন? আপনি চুনটা কখন দেন? চুনটা আমি প্রথম অবস্থায় যখন মাছটা আনি তার আগে দিয়ে পুকুরটা প্রস্তুত করতে যায়, পুকুরটা পানি সব ফালাই দিয়া, তখন কাদাটা আছে, যে কাদাটার ভিতরেই পুকুরটা ফাটানোর জন্য তখন আমি প্রথমেই একটা আধা কেজি করে চুন দিয়ে নিছি, দিয়া চুনটা দিয়া তারপরে পানি দিছি। এই কয়েকদিন রৌদ্র লাগাইয়া পুকুরটা ফাটাইয়া তারপরে আবার পানি দিছি। আচ্ছা পানি দিয়া কাদাটা যেন না থাকে ওই কাদাটাকে শুকাই নিছি, শুকাইয়া তারপরে চুন দিয়া পরে পানি দিছি, পানি ঢুকাইছি, পানি ঢুকাইয়া তারপরে লবণ দিছি। 3 দিন 4 দিন পরে লবণ দিছি, লবণ দেওয়া পুকুরটাকে এভাবে রেখে দিছি। রেখে তারপর প্লাঙ্কটন উৎপন্ন করার জন্য জিওলাইট দিছি, পানিটাকে একটু করার জন্য, পানিটার ভিতরে যাতে গ্যাস টেস না থাকে এটার জন্য জিওলাইট, ইউকা এগুলো দিছি। দিয়ে পানিটাকে এই গ্যাস মুক্ত করার জন্য, গ্যাস নাই যদিও তারপর পরিষ্কার করছি। তারপরে আপনার ইকো কেয়ার দিছি যাতে পানিতে অ্যামোনিয়া বা দুর্গন্ধ যাতে না থাকে। এইভাবে প্রস্তুত করে তারপরে মাছটা আনছি। তারপর যখন দেখলাম যে মাছটা পানিটার মধ্যে আপনার সবুজ ধরনের একটা আবরণ সৃষ্টি হয়েছে, পানিটার মধ্যে একটা সবুজ সবুজ ভাব আসছে, তখন মাছটা না ছাড়ছি। তারপরে মাছ ছায়া তারপরে আমি এই 12 ঘন্টা পর থেকে আপনার ওই যে খাবার দেওয়া শুরু করছি। দৈনিক 2 বার করে খাবার দিছি। এই যে একটা ওনাদের একটা কাছ থেকে একটা গাইডলাইন আসছে, একটা গাইড আসছে, ওই গাইডটা দেখে দেখে আমি ওইটাকে। আচ্ছা, গাইডলাইন বলতে ওনারাই গাইডলাইনটা বইটা একটা পাঠাই দেয়? হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে পাঠাই দিয়েছে। আচ্ছা, গাইডলাইনটা পাঠাইছে যে অতগুলো মাছের জন্য। ইন্টারনেটের মাধ্যমে আপনি কি মোবাইলে পাইছেন নাকি সরাসরি হাতে পাইছেন? হাতে পাইছি। আচ্ছা, ওইটা পাঠাও কুরিয়ার সার্ভিসে এই 3 দিন পরেই বইটা এসে গেছে আমার কাছে। তারপরে ওইটা দেখে তারপরে মাছ। আচ্ছা, আপনি যে চুন লবণের কথা বললেন, এটা পুকুর প্রস্তুতের সময় থেকে, পরবর্তীতে কি আর পরবর্তীতে 15 দিন পর পুকুরের পরিবেশ দেখে পানির যদি ঘনত্ব বাইরে যায় তাহলে তো প্লাঙ্কটন হয়ে যায়, খাবারের অনেক সময় এগুলো প্লাঙ্কটন হয়ে যায়। যখন প্লাঙ্কটন হয়ে যায় তখন আমি পুকুরের মধ্যে ওই যে মোটর দিয়ে পানি ঢুকাই, পানিটাকে একটু পাতলা করি, তার আগে দিয়ে চুন দিই। চুন দিই মনে করেন 150 থেকে 200 গ্রাম করে প্রতি শতাংশে চুন দিই 15 দিন পর, কোনো সময় 20 দিন পর পুকুরে পরিবেশ বুঝে আর কি, পরিবেশ বুঝে প্লাঙ্কটনের পরিমাণটা দিই। তারপর চুন দিয়া তারপর পরক্ষণে 200 গ্রাম 250 গ্রাম করে লবণ দিই। আচ্ছা, এই লবণটা কি জন্য? লবণটা দিই পানিতে, আপনার লবণ তো এটা একটা স্যালাইন। লবণ তো এটা প্রত্যেকটা মানুষের জন্য লবণের দরকার, হজমের জন্য, খাদ্যদ্রব্য হজমের জন্য লবণের প্রয়োজন আছে। আর লবণ না হইলে অনেক সময় খাবার হজম হইতে চায় না। আর মাছের বৃদ্ধিতে লবণটাও একটা এনে গুরুত্বপূর্ণ জিনিস, প্রত্যেকটা জীবের জন্য লবণের প্রয়োজন আছে। তো এই লবণটা দিতে হয়। চুন লবণ মাছ চাষ করতে গেলে চুন লবণ এটা দিতে হয়, জরুরি, এটা খুবই জরুরি। তারপরে আপনার এই যে প্রোবায়োটিক মানে প্লাঙ্কটন তৈরি করা, রোগবালাই থেকে মুক্ত, প্রাকৃতিক খাবার তৈরি করা, তারপরে আপনার ওই যে প্লাঙ্কটনটাকে আপনার সঠিকভাবে করা, গ্যাস থেকে মুক্ত করা, এটার জন্য ইকো কেয়ার ব্যবহার করতে হয়। তা আমি প্রতি 1 মাস বা 20 দিনের পরে থেকে আমি অ্যালার্ট থাকি যে আমার পুকুরে ইকো কেয়ার দিতে হবে। তারপরে চুন যদি বুঝি যে পানির পরিবেশটা একটা দুর্গন্ধের মতো সৃষ্টি হয়েছে, তারপরে আমরা একটা পিএইচ নিয়ন্ত্রণ, পিএইচের জন্য আমি একটা মিটার নিয়ে আসছি। ওই পিএইচটা আমি দেখি সময় পিএইচ কি বাড়লো না কমলো, ওইটাও করি। পিএইচ যদি বেড়ে যায় তাহলে আমরা পানি ঢুকাইয়া ওই পিএইচটাকে নিয়ন্ত্রণ করি। অথবা চুন লবণ দিলে পিএইচ বেড়ে যায়, চুন দিলে, লবণ দিলে আবার পিএইচটা কারেক্ট হয়। আর অতিরিক্ত পানি ঢুকাইলে তখন আবার পিএইচটাকে এই 7.5% পানি ঢুকাই দিলে তখন দেখা যায় যে পিএইচটা ঠিক হয়ে যাবে। এই ধরনের করছে। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো। এখানে আরেকটা প্রশ্ন আছে, আপনি যে পুকুর ব্যবস্থাপনা দেখে সিদ্ধান্ত নিচ্ছেন, কোনো ক্ষেত্রে এমন হয়েছে কি যে হয়তো আপনার সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছে, এক্ষেত্রে উপরোক্ত কেউ বা কোথাও থেকে কোনো সাহায্য বা কোনো পরামর্শ পাইছেন, বা কোম্পানি থেকে কোনো পরামর্শ দেওয়া হয় নাকি আপনার? কোম্পানি থেকে প্রতি 7 দিন 10 দিন পরই ওনারা ফোন করে খবর নেয়। আচ্ছা, বিশেষ করে সাকিব ভাই নিজেও খবর নেয়, তারপর ওনার লোকদের খবর নেয়। আর একটা জিনিস কি দেখেন, এই যে পুকুরের মাঝে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। মাছ মৃত্যুর আগেই আপনাকে মাছের ব্যবস্থা নিতে হবে। অসুখ হওয়ার আগেই আপনি যদি ব্যবস্থা নেন তাহলে অসুখটা হবে না। পুকুরের পানিতে যদি আপনি কোনো পরিবেশ খারাপ দেখেন, আপনি আইসা প্রথমেই বুঝতে হবে, হেলালসি করা যাবে না, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
এই কারণে পুকুরের পরিবেশ যদি কখনো খারাপ হয় এর আগে থেকেই প্রিভেনশন নিয়ে নিছি। এই যেমন এই যে চুন লবণ এগুলো তো প্রিভেন্টিভ মেথড। আচ্ছা আচ্ছা তারপরে আপনি যখন যেটা প্রয়োজন চুন লবণ ওষুধপত্র এগুলো যখন যেটা ভিটামিন সি তারপর হজমের ওষুধ Enzyme। যখন যেটা এনজাইম যখন যেটা প্রয়োজন তখন সেটা প্রয়োগ করতেই হয়। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আপনি কোম্পানি থেকে সহায়তা কোম্পানি থেকে সহায়তা পাই। আচ্ছা, company- ওনার ভিডিও দেখি, এই সাকিব ভাইয়ের যে ভিডিওগুলো আছে আচ্ছা, ভিডিওগুলো তো আসছেই, আচ্ছা, নিয়মিত আচ্ছা। আসছে। কি কি সমস্যা সেগুলোর একটা তো সেগুলোর একটা, ভিডিও হ্যাঁ, তৈরি করে ভিডিও দেওয়া, একটা আসছে। সমাধান আছে। সমাধান আছে, সমাধান আছে। যখন সমাধান আমি না পাই তখন সরাসরি ফোন করে ওনার কাছে জানি। আচ্ছা, আচ্ছা। কারণ এসে টাইগার সম্বন্ধে তো আমার এত জানা নাই, তো ওনার যেহেতু জানা, ওনার যেহেতু এখান থেকে আমি মাছটা আনছি, সুতরাং ওনার সাথে আমার যোগাযোগ করাই ভালো। আচ্ছা, অন্য আচ্ছা, কারোর সাথে অবশ্যই, যোগাযোগ করলে আমার লাভ কি? অবশ্যই, অবশ্যই। বুঝতে পারছেন? যেখানের জিনিসটা সেখান থেকে এই খবরটা নিতে হয় আমার। আচ্ছা, যে এই যে একটা পরামর্শ নেন বা একটা কাউন্সিলিং দেয় তারা, এক্ষেত্রে কি কোনো টাকা না না, ওরা charge টাকা লাগে? পয়সা নেয় না, হেলালসি করে না, বলার সাথে সাথে ফোন ধরে, তারপরে এই মনে করেন লেট করে না, ফোনটা একটু যদি লেটও হয় তারপরে সাথে সাথে তারা খবর নেয় আচ্ছা, বা তারা আবার আমার back- রেকর্ডিং আছে, back- ব্যাকিং খবর করে নেয়। ব্যাক করে আমার কাছে, ব্যাক করে তারপরে জানে যে আপনার কি কন্ডিশন, আপনি কেন ফোন করছেন, আচ্ছা, সব খবর নেই। আসলে ওনারা বান্ধব মৎস্য চাষিদের জন্য, যারাই ওনার কাছ থেকে নেয় ওনার টার্গেট আছে ওনার কাছে। আমি যা দেখলাম, এই পর্যন্ত যা দেখলাম, হুম, হুম। পরবর্তী সময় তো মানুষের বয়স বার্ধক্যতা আসে, কিন্তু এখন পর্যন্ত যা আমি দেখে আসছিলাম জি। ওনাদের আন্তরিকতা আছে চাষিদের প্রতি, আচ্ছা আচ্ছা আচ্ছা। চাষের প্রতি ওনার একটা আছে, দক্ষতা আছে। আচ্ছা ভাইজান, আপনি এই যে পুকুরে আপনার এতগুলা পুকুর আছে বা বর্তমানে মাছ চাষ করছেন, একটা সফলতা, তো পরবর্তীতে এসে টাইগার নিয়ে আপনার পরবর্তী পদক্ষেপ কি বা চিন্তা ভাবনা কি? এসে টাইগারের কথা হইলো কি জানেন, এসে টাইগার মাছটা বাংলা মাছ যদি আমি চাষ করতে যাই তাহলে 1 বছরের আগে আপনি কোনো মাছ উঠানোর কোনো আশাই করতে পারেন না। হুম, হুম। তারপরে অন্য যে কোনো মাছই আপনার 10 মাসের নিচে কোনো চাষ হয় না, কিন্তু এসে টাইগারটা বছরে 3 বার চাষ করা যায়। এই কারণে এসে টাইগারটার সুবিধা বেশি, লাভ করা যায় 3 বার এবং সবসময় মাছ বিক্রি করা যায়। আচ্ছা। এই যে মাছের বৃদ্ধি 4 মাসের ভিতরে আপনার মাছটা 3টা কেজি আসা যায়। এখান থেকে আপনি কি পরিমাণ মাছ বিক্রি করছেন? এই পর্যন্ত আমি 39,000 হুম, হুম। কাছাকাছি 39,000 মাছ বিক্রি করছি। কত পরিমাণ হবে, কত মন? মাছটা হয়েছে আমার 265 মন 265 মন বিক্রি করছে। কাছাকাছি, 265 মন, আচ্ছা, 264 মন কিছু। কেমন টাকার বিক্রি করা হয়েছে? 13,77,615 টাকার মাছ বিক্রি করছি। মাশাআল্লাহ, খুবই ভালো। আপনার বেশ খুব ভালো মনে আছে এবং আপনার এটাতে লাভ কেমন হয়েছে? আমার লেখা আছে এখানে, এই কারণে না। ও আচ্ছা। লাভটা এখন আমি 11 লক্ষ টাকা খরচ করছি, 11 লক্ষ টাকার উপরে। হুম, হুম, হুম। তে আরো এখন আরো তো বিক্রি হবে। আচ্ছা, তো এইখানে এখানে আপনার প্রায় 2 লাখ মতো লাভ আছে এবং এরপরে মাছ এখনো কিছু আছে, যেখান থেকে এখান থেকে আপনি আবার পরবর্তীতে লাভ করতে পারবেন। এখনো মাছ আছে আমার হিসাবে, এখনো 200 মনের মতো মাছ আছে। এখনো 200 মন মতো মাছ আছে। আচ্ছা আচ্ছা, তো এখানে বর্তমানে যে মাছগুলো আছে এগুলো কত পিসে কেজিতে আসছে? এখন আছে আপনার 2.5টা মাছ আছে, 2.5 পিসে কেজি চলে 2.5 আসছে। পিসে কেজি আসছে। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই 5 মাস এখনো হয় নাই, না 5 মাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই 5 যে মাস। নার্সারি থেকে 5 মাস। আচ্ছা, পরবর্তী যে মাছগুলো নিছেন সেগুলো নার্সিং চলছে। হ্যাঁ চলছে। আচ্ছা আচ্ছা, এই নার্সিংটা কমপ্লিট হলে এটা বিক্রি করে ওইগুলো আবার এখানে দিবেন। হ্যাঁ হ্যাঁ দেব। আচ্ছা আচ্ছা, খুব ভালো ব্যবস্থাপনা। এই আর আচ্ছা কি। আচ্ছা, এই আর কি আমার পরবর্তী স্টেপে আরেকটা স্টেপে শীতের আগেতে ওই মাছটা বিক্রি করে দেওয়ার জন্য আমি আবার পুনরায় আরেকটা মাছ করছি, ওই মাছটা এনে করবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। পাশাপাশি আমার দেখা দেখি এখানে আরো চাষি আছে, ওরাও মাছ আনছে, আচ্ছা আচ্ছা ওদেরকে ওই সাপিক থেকে আমি আনাইছি। আচ্ছা, আনে এসে আর থেকে? হ্যাঁ ওখান থেকে কাছে থেকে আনাইছি। আমার এক বন্ধু মানুষ নেত্রকোনা থাকে, হুম। ওনারেও আমার এই চাষ দেখে উনি আইসা পরে, তারপরে আমার দেখা দেখি উনি আছে টাইগারে গেছে, এসে টাইগার পরে ওনাকে আমি ফোন আইনা দিছি, উনি বলতেছে খুবই ভালো রেজাল্ট। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো। তো ভাইজান হচ্ছে পারে আমাদের যারা শ্রোতা আছে বা যারা নতুন উদ্যোক্তা, তাদের বিষয়ে যদি আপনি কিছু বলতেন, তারা কেন মাছ চাষে আসবে বা শোনেন, মাছ মাছ চাষ চাষটা কিভাবে করবে? প্রত্যেক, আমরা তো নদীমাতৃক বাংলাদেশ, তারপরে পুকুর খাল বিল এগুলো বাংলাদেশের লোক, প্রত্যেকটা মানুষের বাড়িতে একটা করে পুকুর আছে। হুম, মাছ হলো মানুষের প্রোটিনের একটা অংশ, হুম, সুতরাং এই প্রোটিনটা যদি মানুষ মাছ থেকে সংগ্রহ করে তাহলে স্বাস্থ্যের দিক থেকে ভালো, খাদ্যদ্রব্যের চাহিদার ভিতর থেকে ভালো। এই কারণে মাছ চাষটা, মাছ খায় না বাঙালি, ভাতে মাছে বাঙালি, সুতরাং মাছ প্রত্যেকেরই প্রয়োজন। এই কারণে মাছ চাষের দিকে মনোযোগ দিলে যার খালি জায়গা আছে মাছ চাষ করলে তাদের লাভ হবে। বিশেষ করে বর্তমানে এসে টাইগারটাই সর্বোচ্চ লাভের দিকে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে সবাই মাছ চাষে আসতে উদ্বুদ্ধ করছে। উদ্বুদ্ধ করে, হ্যাঁ উদ্বুদ্ধ হ্যাঁ, করতেছে যে মাশাআল্লাহ, মাছের এই এসে টাইগারটা করলে এটা লাভবান হবে, এর কোনো ক্ষতির কারণ হয় না, আচ্ছা, লস হয় না,
অন্যগুলো তো দেরি লাগে, আর এটা তো দেরি লাগে না, আচ্ছা আচ্ছা এটা তো এমনিতেই হয়। এটা তারপর বছরে আপনার 3 মাস 3 মাস 4 মাস 3 পর থেকে 4 মাসে সেল করা যাচ্ছে। হাসিল করা হচ্ছে, এই আর কি। তো মাশাআল্লাহ খুবই ভালো ভাইজান, আপনার সাথে দেখা করে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন, অসংখ্য আল্লাহ হাফেজ। ধন্যবাদ আর আপনাকে। অবশ্যই আপনি পুকুর আরো বড় করেন, জি। অবশ্যই আমরা আবার আসবো আপনার খামারিতে, আপনার সাথে আবার দেখা হবে আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক ভালো আছে। থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এইমাত্র আপনারা ডক্টর বুলবুলের তার নিজের গল্প এবং কিভাবে মৎস্য চাষে এসছে সেই গল্পটি আপনাদেরকে শোনালো, এবং মৎস্য চাষে কিভাবে লাভবান হওয়া যায় তার ধাপ বাই ধাপ আপনারা শুনলেন। অবশ্যই আমরা আশা করব আপনারা পরবর্তীতে আমাদের সাথেই থাকবেন, এবং আমরা পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো খামারিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই মাছ চাষের সকল তথ্য ও সব কিছু জানার জন্য সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।